আচ্ছা, স্ক্রিনটা আসছে, একটু বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে স্টেশনারি ওয়েভ বা স্থানু তরঙ্গটা করব। এইটা আগে তোমাদের আগের দিন যে পিডিএফ গুলো দিয়েছি তার মধ্যে করা রয়েছে। তো খুব একটা ডিটেলস লিখছি না এখানটায়, ওপর ওপর জিনিসটা বলছি। তো তো এটা তৈরি কেন হয়, সৃষ্টি হয়? কারণ যখন দুখানা উল্টো দিক দিয়ে আসা ওয়েভ যখন সুপারপোজ করে, ক্রিয়েটেড when created when two waves, similar waves করে দাও, similar waves coming from opposite direction superimposed বা সুপারইম্পোজ না সুপারপোস্ট করে দাও, সুপারপোজেস, remains confined in the region they are created, remains confined in the region they are created। ঠিক আছে, তো স্থানু তরঙ্গের দুখানা পয়েন্ট, মেন পয়েন্ট যেগুলো সেগুলো কি কি? একটা হচ্ছে দুটি দুটি বিপরীত দিক থেকে আসা তরঙ্গের, দুটি বিপরীত দিক থেকে আসা থেকে আসা দুটি একই রকম তরঙ্গের উপরিপাতের ফলে সৃষ্টি হয়। মাধ্যমের যে অংশে সৃষ্টি হয় স্থানু তরঙ্গ, মাধ্যমের যে অংশে সৃষ্টি হয় সেই অংশে আবদ্ধ থেকে যায়। একটু দ্বারা হ্যাং করছে। সেই অংশে আবদ্ধ থেকে যায়। ঠিক আছে, এবার এটা তো আমার কেসটা। এখানটায় দেখো যে কণাগুলো রয়েছে সেইগুলো কিরকম ভাবে ভাইব্রেট করছে দেখো। একটা পার্টিকুলার মুভমেন্টে কণাগুলো, এই যে মাধ্যমের কণাগুলো এরকম উপরে উঠছে একটা পার্টিকুলার মোমেন্টে, আর ঠিক তার পরের মোমেন্টে কণাগুলো উল্টো দিকে উঠছে। এইটা হচ্ছে পার্টিকুলার একটা মোমেন্টে কণা, মাধ্যমের কণাগুলো এরকম, মানে যে আমার যে এই মিডিয়ামটা রয়েছে এর মধ্যে যখন স্থানু তরঙ্গ যাচ্ছে একটা পার্টিকুলার মোমেন্টে এই যতগুলো কণা রয়েছে সব কণাগুলো একসাথে উপরের দিকে উঠছে। খেয়াল করো, একসাথে উপরের দিকে উঠছে এরা, এরা কিন্তু আলাদাভাবে উঠছে না। নর্মালি যখন একটা ওয়েভ যায় তখন কণাগুলো একে একে ওঠে, প্রথমে এই কণাটা উঠলো, তারপর এই সাইডের কণাটা উঠলো, আর প্রত্যেকটা কণা একই পরিমাণ ওপরে উঠবে, মানে ম্যাক্সিমাম ওপরে কিন্তু উঠবে, ম্যাক্সিমাম দূর অব্দি যাবে কিন্তু, যেটাকে আমরা বিস্তার বলি। প্রত্যেকটা কণা কিন্তু বিস্তার মানে অবস্থান অব্দি যাবে, মানে প্রত্যেকটা কণা মাধ্যমের যেটাকে আমরা বলি অ্যাম্প্লিটিউডটা,
বিস্তার অবস্থা অবধি যাবে, কিন্তু এক্ষেত্রে দেখো সব কণাগুলো কিন্তু একই পরিমাণ ওপরে উঠবে না। যখন এই কম্পাঙ্কটা যাচ্ছে তখন এই কণাগুলো, যে কণাটা এই পয়েন্টে রয়েছে সেটা সব থেকে উপরে উঠছে, কিন্তু যে কণাটা এই পয়েন্টে রয়েছে সে কিন্তু অল্প উপরে উঠছে। আর তো কণাগুলো প্রথম মোমেন্টে সবগুলো একসাথে উপরে উঠলো, আর সবগুলো একসাথে এই পয়েন্টে সবগুলো একসাথে নিচে নামলো, এই পয়েন্টে সবগুলো একসাথে নিচে নামলো। পরের মুহূর্তে কি হবে, পরের মোমেন্টে কি হবে, এটা উল্টে যাবে, এই অংশটা নিচে চলে যাবে আর এই অংশটা উপরে উঠবে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে একটা টান করা, তুমি একটা রাবারকে এরম করে ধরে রাখো টান টান করে, তারপর মাঝখান থেকে এরম ভাইব্রেট করাও, তোমরা দেখবে এটা কিরম ভাবে ভাইব্রেট করছে, এইভাবে ভাইব্রেট করছে তো, একবার এই পুরো অংশটা উপরে যাচ্ছে তারপর পুরো অংশটা নিচে যাচ্ছে, এইভাবে পুরো অংশটা ভাইব্রেট করছে তো, এইটাও সেম রকম ভাইব্রেশন হবে। ইভেন এই টান, এই যে একটা তুমি টান টান করে একটা রাবার নিচ্ছ, নিয়ে সেটাকে মাঝখান থেকে ভাইব্রেট করাচ্ছ, এর ভাইব্রেশনটাও কিন্তু আমার স্টেশনারি ওয়েভের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু ওটাকেও স্থানু তরঙ্গ বলবো আমরা, ঠিক আছে? তো এইখানটায় সেই রকমই ভাইব্রেশন হচ্ছে। প্রথম মোমেন্টে খেয়াল করো, প্রথম মোমেন্টে এই যে নীল রং দিয়ে যেটা দেখিয়েছি সেই রকম ভাবে ভাইব্রেশনটা হচ্ছে, মানে এই সাইডের কণাগুলো উপরে যাচ্ছে, এই সাইডের কণাগুলো নিচে আসছে, এই সাইডের কণাগুলো উপরে যাচ্ছে, মানে ভাইব্রেশনটা প্রথম মোমেন্টে এরকম হচ্ছে। সেকেন্ড মোমেন্টে এইটা ভাইব্রেশনটা এরকম হচ্ছে, মানে এই অংশটা নেমে যাচ্ছে আর এই অংশটা উপরে উঠছে সেকেন্ড মোমেন্টে, মানে এইভাবে ভাইব্রেশনটা হচ্ছে আর কি। মানে এই পার্টিকুলার কণাগুলো বলতে পারো সিম্পল হারমোনিক্যালি বা সরল দোলগতিতে দুলছে এই কণাগুলো, বুঝতে পারলে তো মাধ্যমের কণাগুলো। কিন্তু এক্ষেত্রে তুমি দেখবে যে যেমন অন্য সময় কি হয়, যে চলতরঙ্গর ক্ষেত্রে এই যে ঢেউটার ওপর তুমি যদি চোখ রাখো, তোমরা দেখবে এই ঢেউটা চলে যাচ্ছে, এই ঢেউটা কিন্তু আমার এক্স অ্যাক্সিস বরাবর চলে যাচ্ছে, কিন্তু স্থানু তরঙ্গের ক্ষেত্রে তুমি কিন্তু কোনো ঢেউটাকে যেতে দেখবে না, তুমি দেখবে ঢেউটা একবার ওপর হলো তারপর একবার নিচ হলো, আবার একই জায়গায় ওপর হলো তারপর নিচ হলো, তুমি জাস্ট ওপর নিচ হতে দেখবে, মানে একটা যেন সরল দোলগতি হচ্ছে সেরকম কিছু দেখতে পাবে, কিন্তু তুমি এই ঢেউটাকে যেতে দেখতে পাবে না। যেমন আমরা চলতরঙ্গের ক্ষেত্রে দেখতাম যে ঢেউটা এইদিকে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে স্থানতরঙ্গের ক্ষেত্রে সেটা দেখা যাবে না, তাই জন্য এটাকে স্টেশনারি ওয়েভ বা স্থানতরঙ্গ বলছে। জিনিসটা বুঝতে পারলে তো কিভাবে ভাইব্রেশনটা হচ্ছে? তুমি জাস্ট কল্পনা করো, তুমি একটা এই রাবারের কল্পনা করো, এই রাবার ধরেছো টান টান করে, আর এখান থেকে মাঝখান ধরে টেনে ছেড়ে দাও, কি হবে, কিভাবে রাবারটা ভাইব্রেট করবে, এরকম ভাবে ভাইব্রেট করবে কিনা দেখো। রাবারটা ঠিক এই যে একটা অংশকে ধরো, এই একটা অংশকে ধরো, এই একটা অংশের মতো রাবারটা ভাইব্রেট করবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, একবার উপরে যাবে, এইভাবে ভাইব্রেশনটা করবে। এটাকে কিন্তু আমরা কি বলছি, একটা এই স্থানু তরঙ্গ বলছি এক্ষেত্রে। এবার যদি তুমি রাবারটাকে ঠিক কায়দা করে এইখান দিয়ে ভাইব্রেট করাতে পারো, তাহলে ভাইব্রেশনটা এরকম হবে, মানে এই অংশটা উপরে যাবে তখন এই অংশটা নিচে যাবে, পরের মুহূর্তে কি হবে, পরের মুহূর্তে এই অংশটা নিচে আসবে আর এই অংশটা উপরে যাবে, এরকম ভাবে অল্টারনেট করে দুটো অংশ ভাইব্রেট করবে, যেটা ভাবে এইটা আমি দেখালাম। বুঝতে পারলে তো, বলো বুঝতে পারলে কিনা বলো এই জায়গাটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এই যে স্থানু তরঙ্গের কিছু বিশেষ পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলোর কিছু নাম আছে, যেমন ধরো এই পয়েন্ট গুলোকে আমি কি বলবো বলো, এই পয়েন্ট গুলোতে সবসময় তোমার জিরো হবে, এই পয়েন্ট গুলো যেগুলো আছে, কোন পয়েন্টটা বলছি, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টে যে কণাগুলো রয়েছে তারা কখনো উপরে উঠবে না, তারা সবসময় এইখানেই থাকবে। এই কণা যেমন এই যতগুলো কণা রয়েছে তারা কিন্তু লাফাচ্ছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, কিন্তু এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে যে কণাগুলো রয়েছে তারা কিন্তু সকলে ফিক্সড থাকছে, তারা কিন্তু মুভ করছে না। এই পয়েন্টগুলোকে কি বলে বলো তো? নোডস বলে বা নিস্পন্দ বিন্দু। এই পয়েন্টস গুলোকে বলবো নোডস বা নিস্পন্দ বিন্দু। আর যেই জায়গাটাতে কণাটা সর্বোচ্চ উপরে উঠছে, মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টস গুলোতে তোমার যে কণাটা রয়েছে ঠিক এইখানটায়, সে সব থেকে সর্বোচ্চ উপরে উঠছে, আর সবসময় এই কণাটাই ম্যাক্সিমাম হাইটে উঠবে। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট গুলোতে কণাটা ম্যাক্সিমাম হাইটে উঠবে, যে কণাটা আমার এইখানটায় রয়েছে সে ম্যাক্সিমাম উপরে যাবে। এই বিন্দুগুলোকে আমরা কি বলি বলতো? অ্যান্টিনোড।
বা সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, খেয়াল থাকবে তো। তো অ্যান্টিনোডস বা সুস্পন্দ বিন্দু যেখানটায় আমার কণাগুলো সর্বোচ্চ ওপরে উঠছে সেইগুলোকে আমরা বলছি অ্যান্টিনোডস বা সুস্পন্দ বিন্দু। আর যে পয়েন্টগুলোতে আমার কণাগুলো একদম উঠছেই না, জিরোতে থাকছে, যেমন এই দুটো পয়েন্ট, যেমন এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো হচ্ছে আমার নিস্পন্দ বিন্দু। ঠিক আছে তো। এবার চলো এটার ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই। ক্যালকুলেশনটা করা রয়েছে আমার, তাও একটুখানি দেখিয়ে দিই। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। একটু উপরটা দেখান তো। হ্যাঁ, লেখাটা এইগুলো না লিখলেও হবে, কারণ এগুলো তোমাদের ওই পিডিএফ এর মধ্যে আমি লিখে দিয়েছি অলরেডি। ওখান থেকে তোমরা পুরো জিনিসটাকে লিখে নিতে পারো, আগের দিনের পিডিএফটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর যে পার্টগুলো লেখা নেই সেগুলো তোমাদের বলবো, সেইগুলো তখন চাইলে লিখে নিতে পারো। আচ্ছা, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করছি। এইটা যদি আমার সাথে সাথে হাতে হাতে করো তাহলে একটুখানি জিনিসটা মাথায় ঢুকবে। ফর স্টেশনারি ওয়েভ। ঠিক আছে, তাহলে এখানটায় আমার দুটো ওয়েভের সুপারপজিশনের জন্য হচ্ছে। তাহলে আমরা প্রথম ওয়েভটাকে ধরছি, যেটা হচ্ছে এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এটা আমার কোন দিকে যাচ্ছে? এটা আমার মুভিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বা পজিটিভ এক্স অক্ষ বরাবর মুভ করছে, গতিশীল। আর y2 যেটা আছে সেটা আমরা উল্টো দিকে যাচ্ছে, মানে a sin 2 পাই বাই ল্যামডা সিটি প্লাস এক্স, এটা মুভিং অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই যে দুটো উল্টো দিক দিয়ে আসছে, একটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসছে, একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসছে। এই যে দুজনের যদি উপরিপাত হয় বা সুপারপজিশন হয়, তাহলে আমার কি হবে? স্টেশনারি ওয়েভ ফর্ম হবে। তাহলে স্টেশনারি ওয়েভের ফর্মুলাটা কি হয়ে যাবে? which is y equals to y1 plus y2, y equals to y1 plus y2। তাহলে এটা আমার কি হয়ে যাবে? a sin 2 পাই বাই ল্যামডা ct minus x plus a sin 2 পাই বাই ল্যামডা ct plus x। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখলাম, ধরো ct plus x। এবার আমরা করব কি, চলো এটাকে ভেঙে নেওয়া যাক। এটাকে কমন নিলাম, তাহলে এখানে রয়েছে সাইন। আচ্ছা, এক কাজ করা যাক, এটাকে এইভাবে নিয়ে নিই, 2 পাই c t বাই ল্যামডা মাইনাস 2 পাই x বাই ল্যামডা, এটা একটা পার্ট। মাই প্লাস এ, আচ্ছা এটা তো নিয়ে নিয়েছি বাইরে কমন, এ থাকবে না, প্লাস সাইন, আবার ভেতরে করে দাও, 2 পাই ল্যামডা সিটি প্লাস 2 পাই x বাই ল্যামডা। আচ্ছা, এই পুরো অংশটাকে আমি এক কাজ করি, এই পুরো অংশটাকে আমি এ ধরে নিই, এই পুরো অংশটাকে আমি এ ধরে নিই, আর এই অংশটাকে আমি বি ধরে নিই। তাহলে দেখো এইটা আমার কোন ফর্মে চলে এসেছে? সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি। যদি এই ফর্মে আমার থাকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এই ফর্মে থাকলে এটাকে আমি কি লিখতে পারি? সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, 2 sin a cos b লেখা যেতে পারে। 2 sin a cos b লেখা যেতে পারে কিনা বলো? তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি ওয়াইটা কত পাবো? এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখো ওয়াইটা কত পাবো, which implies y equals to, এটা 2 আছে, 2, আচ্ছা এটাকে কমন নিলাম, 2 sin, এটা আমার কি বেরিয়েছে? এই অংশটা 2 পাই ct বাই ল্যামডা, 2 পাই ct বাই ল্যামডা। আর বিটা কোনটা? এটা 2 পাই x বাই ল্যামডা, তাহলে cos 2 পাই x বাই ল্যামডা। এই দুটো টার্ম আমার হলো।
এবার এই টার্মটার পর আমি কি করব, which implies এখান থেকে 2 টাকে বাইরে নিয়ে আসো 2। এবার দেখো একটা কাজ করছি, এখানটায় আমি এক কাজ করি, এই cosটাকে আগে নিয়ে আসি, এইটাকে 2 পাই x বাই ল্যামডা এই পুরো অংশটাকে আগে নিয়ে আসি, তারপর আমি লিখি 2 পাই sin 2 পাই ct বাই ল্যামডা। এই যে ফর্মটা এলো সামনে, এই ফর্মটাকে আমি ধরে নিতে দেখছি যে দেখো এটাকে যদি আমি a ধরে নিই তাহলে আমার টার্মটা থাকছে a sin 2 পাই ct বাই ল্যামডা। এটা কি আমার তরঙ্গের ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না, তোমার কি মনে হয়? এটা কি তরঙ্গের ইকুয়েশন হচ্ছে এই ফর্মটা? তরঙ্গের ইকুয়েশন সবসময় কিরকম হবে আমার কিন্তু স্যার টু, ফেজ ডিফারেন্স নেই তো? হ্যাঁ এক্স টি এই ফর্মে থাকতে হবে, এইটা কিন্তু আমার তরঙ্গের ইকুয়েশন হচ্ছে না, তাহলে এটাই বোঝাচ্ছে যে মানে স্টেশনারি ওয়েভের ফর্মুলাটা ওটা কিন্তু চল তরঙ্গের মতো হবে না, যেটা মানে প্রোগ্রেসিভ ওয়েভ তার মতো স্টেশনারি ওয়েভ হবে না কিন্তু। কিন্তু এই ফর্মুলাটা আমাকে কি দেখাচ্ছে, যে পার্টিকেলস যেগুলো রয়েছে, যে কণাগুলো রয়েছে তারা সিম্পল হারমোনিক মোশনে ওপর নিচে দুইবে, সিম্পল হারমোনিক মোশনে ওপর নিচে দুইবে। দ্বিতীয় একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিটিউড যেটা আছে, এখানে যে অ্যামপ্লিটিউড বা বিস্তারটা রয়েছে সেটা টি এর ওপর নির্ভরশীল। হ্যাঁ এক্স এর উপর, এক্স এর উপর, হ্যাঁ সরি। এক্স এর উপর নির্ভরশীল। অ্যামপ্লিটিউড বা বিস্তার যেটা রয়েছে a equals to 2a cos 2 pi x by lambda, এটা হচ্ছে depends on x, x এর উপর নির্ভরশীল। ঠিক আছে, x এর উপর নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এবার দেখো এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দুর আমরা অবস্থানগুলোকে নির্ণয় করব এখান থেকে, যে পজিশন অফ নোডস বা নিস্পন্দ বিন্দুর অবস্থান। কি হবে, খেয়াল করে দেখো নিস্পন্দ বিন্দু কোথায় হচ্ছে, যেখানটা আমার a equals to 0, a equals to 0 হওয়া মানে কি 2a cos 2a cos 2 pi lambda x 2 pi x by lambda সরি 2a cos 2 pi x by lambda equals to 0। তার মানে আমার এখানটায় কি হচ্ছে cos 2 pi x by lambda এই অংশটাই 0 হবে। আচ্ছা cos কখন 0 হয়, কোন ভ্যালুর জন্য cos এর ভ্যালু 0 হয়? পাই বাই টু। পাই বাই টু, তার শুধু পাই বাই টু আর কোথাও হয় না, 3 পাই বাই টু তেও হয়, তাহলে অড মাল্টিপল অফ পাই বাই টু তে আমার 0 হবে। আহা দাঁড়া ঠিক করে লিখতে হতো, 3 পাই বাই টু 5 পাই বাই টু সব জায়গাতে হবে, তাহলে আমার এটা cos 2m প্লাস 1 2m প্লাস 1 পাই বাই টু, যেখানে n এর ভ্যালু কি কি হতে পারে, m এর ভ্যালু 0 1 জিরোটা নেব না, জিরোটা নেওয়া যাবে না, 1 থেকে হবে, না 0 থেকে হবে সরি 0 থেকে হবে 0 1 2 3 ডট 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 চলতে থাকবে, জিরোটাও হবে সরি। তাহলে এখান থেকে আমি পজিশন গুলো কি পাচ্ছি, পজিশন বার করতে হবে, তাহলে আমার পজিশন মানে x বার করতে হবে, x বার করার জন্য আমি কি লিখবো তাহলে 2 পাই x বাই ল্যামডা 2 পাই x বাই ল্যামডা ইকুয়ালস টু 2m প্লাস 1 পাই বাই 2 2m প্লাস 1 পাই বাই 2। এখান থেকে আমি করব কি কেটে কুটে x টা বার করো, which implies x equals to এখানে দেখো কি হচ্ছে x আমার বেরোচ্ছে 2m প্লাস 1 2m প্লাস 1 পাই পাই কেটে গেছে ল্যামডা বাই 4 2m প্লাস 1 ল্যামডা বাই 4, তার মানে x এই বিন্দুতে আমার নিস্পন্দ বিন্দু তৈরি হবে, কোথায় কোথায় ল্যামডা বাই 4 যেখানে হবে,
3λ/4 যেখানে হবে, 5λ/4 যেখানে হবে, এই বিন্দুতে আমার কি তৈরি হবে, নোটস তৈরি হবে বা নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। জিনিসটাকে বোঝার জন্য তোমাদেরকে একবার দেখাই ছবিটা আরেকবার, খেয়াল করে দেখো, এইটা আমার অ্যাকচুয়াল তরঙ্গ ছিল, এটা আমার অ্যাকচুয়াল তরঙ্গ ছিল। এইখানে আমার যদি তুমি খেয়াল করে দেখো, এই পয়েন্টটা যদি 0 ধরো, এই পয়েন্টটা যদি 0 ধরো, তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে কত, যদি এক্স অ্যাক্সিস বরাবর খেয়াল করো, যেখানে আমার তরঙ্গটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। আর এই পয়েন্টটা হচ্ছে আমার, আচ্ছা দাঁড়াও, এখানটা একটা কেস আছে, এইভাবে গ্রাফটা, ও কসের ভ্যালু, তো সরি সরি সরি, গ্রাফটা কসের গ্রাফ হচ্ছে, একটু ভুল হয়েছে, কেসটা হচ্ছে গ্রাফটা কসের গ্রাফ হবে। কসের কারণ এটা কি ছিল, খেয়াল করে দেখো, এ হচ্ছে আমার এইটা সাইন গ্রাফ। কসের ভ্যালু আছে, তাহলে এটা আমার এরকম গ্রাফ, কসের গ্রাফ, তো তাই জন্য এরকম আসবে। এবার দেখো, যদি 0-র পর আমার λ/4 এ নিষ্পন্দ বিন্দু হচ্ছে, মানে এই জায়গাটা, যদি তুমি দেখো হিসাব মতো, আমার এই পয়েন্টটা হচ্ছে আমার ল্যামডা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার λ/2 পয়েন্ট, আমার এই পয়েন্টটা হচ্ছে λ/4 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে λ/4 পয়েন্ট। নেক্সট নিষ্পন্দ বিন্দু কোথায় হবে, এই পয়েন্টে হবে, এই পয়েন্টটা হচ্ছে 3λ/4, তারপরেরটা এইখানটায় হবে 5λ/4। এই বিন্দুতে আমার কি তৈরি হবে, নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। কারণ তুমি যদি এখানটায়, তুমি যদি তরঙ্গের বাকি অংশটা আঁকতে, তাহলে তুমি খেয়াল করে দেখো তরঙ্গটা এরকম আসতো, এই বিন্দুগুলোতে আমার নিষ্পন্দ বিন্দু থাকছে, বুঝতে পারলে তো। এটাকে কসের গ্রাফ আঁকবে, খেয়াল রাখবে, ঠিক আছে তো। কারণ এখানটায় এ কস রয়েছে, এর ভ্যালুটা হচ্ছে এ 2a cos 2 পাই এ এক্স বাই ল্যামডা, সরি, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এবার বলো সুস্পন্দ বিন্দুর অবস্থান, এটা বুঝতে পারলে তো। কোথাও কিছু বুঝতে, হ্যাঁ বলো। বুঝেছি। আচ্ছা, কোথাও যদি অসুবিধা হয় জিজ্ঞেস করবে কিন্তু। আচ্ছা, পজিশন অফ অ্যান্টি নোডস বা সুস্পন্দ বিন্দু অবস্থান, সুস্পন্দ বিন্দুর অবস্থান, এটা কি হবে, কখন হবে, যখন আমার কসের ভ্যালুটা, কস না, এর ভ্যালুটা আমার যেখানে ম্যাক্সিমাম হবে, এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তার মানে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2a হবে, which implies 2a cos 2 pi lambda by, aha, 2 pi x by lambda, sorry, 2 pi x by lambda equals to plus minus 2a। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, cos 2 pi x by lambda, cos 2 pi x by lambda, এটা আমার কি হয়ে যাবে, প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1। এবার বলো cos কোন কোন ভ্যালুর জন্য আমার প্লাস মাইনাস 1 হয়, 2.5 যে কোনো পাই এর ভ্যালু, n pi, yes yes, n pi, that is equals to cos n pi, যেখানটায় আমার n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, n equals to 0 1 2 3, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। কারণ প্লাস মাইনাস দুটোই ধরছি, শুধু প্লাস ধরছি না কিন্তু। তাহলে এখানটা আমি কি করতে পারি, এখানটা আমি তাহলে কি করতে পারি, তাহলে আমার পজিশন গুলো বার করতে হবে, ল্যামডা ইকুয়ালস টু n পাই, তাহলে আমার x ইকুয়ালস টু কত বেরোচ্ছে দেখো, x ইকুয়ালস টু n ল্যামডা বাই 2। এই পজিশন গুলোর জন্য আমার কি হবে, সুস্পন্দ বিন্দু বা নোডস তৈরি হবে। চলো একবার ছবিটা দেখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই ধরো আমার কস গ্রাফটা, একটু বাজেভাবে আঁকলাম, এই পয়েন্টটা 0, এই পয়েন্টটা 0, আচ্ছা কোন জায়গা, এইটা যেখানে আবার উঠছে সেই পয়েন্টটা ল্যামডা, এই পয়েন্টটা আমার ল্যামডা,
তাহলে আমার ল্যামডা বাই টু কোথায় হবে, দেখো খেয়াল করে দেখো, ল্যামডা বাই টু, তাহলে ল্যামডা বাই টু, ল্যামডা, তারপর এখানটায় অ্যাকচুয়ালি ল্যামডাটা আমার কি হচ্ছে খেয়াল করবে, ল্যামডাটা হচ্ছে আমার টু ল্যামডা বাই টু, খেয়াল, তারপর এই পয়েন্টটা যেটা আমার হচ্ছে থ্রি ল্যামডা বাই টু, তারপর এটা হচ্ছে টু ল্যামডা, টু ল্যামডাটা অ্যাকচুয়ালি কি ফোর ল্যামডা বাই টু। এই পজিশনগুলোর জন্য আমার এক্স এর ভ্যালু আমার কি হবে, নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, বা সরি সুস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোডস পাওয়া যাবে। এই বিন্দুগুলোতে আমি সবসময় অ্যান্টি নোডস পাবো। কালারটাই হচ্ছে না, ঠিক আছে, বোঝা গেল তো? এই বিন্দুগুলোতে আমরা পাবো অ্যান্টি নোডস পাবো, বা যেখানটা আমার ম্যাক্সিমাম হবে ভ্যালু। আচ্ছা, দেখবে এই অবধি তো ক্যালকুলেশন গেল, দেখবে যে কটা আমার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, সেইগুলো পড়বে। বা বৈশিষ্ট্য দেখবে নোটের মধ্যে দিয়ে রেখেছি, সেইগুলো একটুখানি পড়বে। ঠিক আছে, কি কি? ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান হচ্ছে যে এই যে আমাদের যে স্থানু তরঙ্গটা রয়েছে, এর একটা তুমি যদি এর যে দুখানা পয়েন্ট রয়েছে, মানে দাঁড়া ছবিটা এঁকে দিই, এই যে দুখানা সুস্পন্দ বিন্দু আর দুখানা নিস্পন্দ বিন্দুর মধ্যে, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার নিস্পন্দ বিন্দু, এর মধ্যে যতগুলো দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে, বা দুটো নিস্পন্দ বিন্দু বেস্ট হচ্ছে, দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে মানে দুটো নোডের মাঝখানে, দুটো নোডের মাঝখানে যতগুলো কণা রয়েছে তারা সকলে একসাথে ওপর নিচ হবে, কিন্তু সবার বিস্তার কিন্তু আলাদা হবে, সবার অ্যামপ্লিটিউড গুলো আলাদা হবে, কিন্তু এখানে যতগুলো কণা রয়েছে তারা একসাথে ওপরে উঠবে আর একসাথে নিচে নামবে। আবার এই দুটো নোডের মাঝখানে যতগুলো কণা রয়েছে তারাও একসাথে উপরে উঠবে, একসাথে নিচে নামবে। আর যে কোনো ঠিক ল্যাম আর যে কোনো এই একটা লুপের মধ্যে, মানে এই ল্যামডা বাই এটা কতটা, আচ্ছা দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, এই টোটালটা হচ্ছে ল্যামডা, তাহলে দুটো নিস্পন্দ বিন্দু আর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু, খেয়াল রাখবে। ল্যামডা বাই টু। তো এই ল্যামডা বাই টুর রিজনের মধ্যে যতগুলো কণা রয়েছে তারা কিন্তু এই ল্যামডা বাই টু রিজনের মধ্যে যতগুলো কণা রয়েছে, মানে দুটো নিস্পন্দ বিন্দু বা দুটো নোডের মাঝখানে যতগুলো কণা রয়েছে তাদের কিন্তু দশা এক হবে, ফেজ ডিফারেন্স সেম থাকবে, সব একসাথে উপরে উঠবে একসাথে নিচে নামবে, কিন্তু বিস্তার আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো এই কিছু কিছু এরকম পয়েন্টস দেখবে দেওয়া রয়েছে, ওইগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের কি বলে, আমাদের যেটা এটা আমরা কি করছিলাম, স্টেশনারি ওয়েভস। আচ্ছা, স্টেশনারি ওয়েভসটা হলো, স্টেশনারি ওয়েভস এর একটা বেস্ট কেস হচ্ছে আমাদের, আচ্ছা এই পার্টটা করিয়ে দিই নাকি, আচ্ছা ইন্টেন্সিটি একটা তোমাদের চল তরঙ্গের শক্তি একটা আমি মানে নোটের মধ্যে দিয়েছি, ওটা আগে একটুখানি করিয়ে দিই, ঠিক আছে, ওটা একটু ইম্পর্টেন্ট কেস, তারপর বরঞ্চ এই সেখান থেকে ইন্টেন্সিটি বার করা আমরা দেখব। এনার্জি অফ প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু চল তরঙ্গকে বলে, বা চলতরঙ্গের শক্তি।
এইটা আগে একটু করিয়ে দিক, এর কারণ এটা নোটের মধ্যে দেওয়া রয়েছে। এইটা একটু এটা আগে করানো মানে স্থানু তরঙ্গ করাবার আগে এটা বরঞ্চ করিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, এইটা একটু করিয়ে দিই তোমাদেরকে, নাকি? এক সেকেন্ড। আচ্ছা, এখানটায় আমরা ধরছি যে ধরো একটা মাধ্যম রয়েছে, এই একটা আমি অংশ ধরছি, এইটা আমার, এই মাধ্যমের মধ্যে দিয়ে আমার একটা তরঙ্গ চলে যাচ্ছে, এই মাধ্যমের মধ্যে দিয়ে একটা তরঙ্গ আবার চলে যাচ্ছে। এই মাধ্যমটার এই ক্রস সেকশনাল এরিয়া যেটা রয়েছে, এই প্রস্থচ্ছেদ যেটা রয়েছে, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 1। তাহলে এই মাধ্যমের মধ্যে কত পরিমাণ, আর এই মাধ্যমের যে ডেনসিটি বা ঘনত্ব, যে কণার ঘনত্ব বা ডেনসিটি, সেটা হচ্ছে রো। আর মাধ্যমটার কতটা লম্বা, কতটা বড়, এটা প্রায় ডেল এক্স পরিমাণ বড়, ডেল এক্স পরিমাণ লম্বা। আর এর প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে ইউনিটি মানে একক, আলফা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তা এর মধ্যে দিয়ে আমার একটা তরঙ্গ আমরা ধরছি চলে যাচ্ছে। তাহলে আমার এই মাধ্যমের মধ্যে দিয়ে যে মাধ্যমের কণাগুলো কতটা কাইনেটিক এনার্জি আছে, কতটা গতিশক্তি আছে। কাইনেটিক এনার্জি, kinetic energy of particles in this medium, in this region, kinetic energy of particles in this region of the medium, মাধ্যমের এই অংশে সমস্ত কণার গতিশক্তি। কত হচ্ছে হবে, এইটা হচ্ছে, আমি এটাকে ধরবো ডিকেই হিসাবে ধরবো। ডিকেই ইকুয়ালস টু, এটার ফর্মুলা কি হবে, আমি ম্যাথামেটিক্যালসটা তোমাদের দেখাচ্ছি এক্ষেত্রে। সেটা হচ্ছে হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটি স্কোয়ার, সরি, ভেলোসিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো ভর বা মাস কত হবে। এখানটায় আমার কাছে কি কি দেওয়া রয়েছে, এখানটায় দেখো আমার এই যে অংশটার লেন্থ হচ্ছে ডেল্টা এক্স, আর এরিয়া হচ্ছে আলফা, ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমার ভরটা এই জিনিসটা হবে কি হবে না বলো, রো আলফা ডেল্টা এক্স হবে কি হবে না, কারণ এই অংশটা আমার ভলিউমকে বোঝায়। হবে কি না, এটা তো ঘনত্ব। এবার এটাকে আমি লিখতে পারি রো ডেল এক্স, কারণ আমি আলফাটাকে 1 ধরে রেখেছি। এটাকে আমি রো ডেল এক্স ধরতে পারি অ্যাজ আলফাটাকে আমি স্টার্টিং এই 1 ধরে রেখেছি। তাহলে ভর খেয়াল রাখবে রো ডেল এক্স। আর কণাগুলোর বেগ কত হবে, কণাগুলোর বেগটাকে আমি কি ধরবো, of particles of the medium, মাধ্যমের কণাগুলির বেগ, কণাগুলির বেগ কত হবে বলতো, এটা ভি ইকুয়ালস টু কত হবে, খেয়াল রাখবে ডেল ওয়াই ডেল টি। কারণ কি, কণাগুলো কোন দিকে যাচ্ছে, যখন তরঙ্গটা আমার এরম ভাবে আসছে, কণাগুলো আমার ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠছে। খেয়াল রাখবে কণাগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠছে, তাই জন্য এক্ষেত্রে কিন্তু বেগটা আমার কি হবে, ডেল ওয়াই ডেল টি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমার ডিই কি হয়ে গেল, ডিই কে যেটা, সেটা কাইনেটিক এনার্জি কত হয়ে গেল, হাফ ইন্টু মাসের জায়গায় কি লিখবো, রো ডেল এক্স, আর ভি এর জায়গায় কি লিখবো, ডেল ওয়াই ডেল টি হোল স্কোয়ার। এবার ওয়াইটা কি আছে, ওয়াই ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি এ সাইন 2 পাই বাই ল্যামডা
সিটি মাইনাস এক্স, এটা আমি ধরে নিচ্ছি, যে কোনো একটা তরঙ্গের ইকুয়েশন ধরবো। তাহলে ডেল ওয়াই ডেল টি কত হবে বার করে নাও। ডেল ওয়াই ডেল টি হয়ে যাবে আমার, এখানটায় সি আছে, সি বেরিয়ে আসবে, 2 পাই বাই ল্যামডা বেরিয়ে আসবে, 2 পাই বাই ল্যামডা সি। এখানে এ থাকছে সাইন, সাইনটা কস হয়ে যাবে, সরি, সাইনটা আমার হয়ে যাবে কস, এ কস 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এটা হয়ে গেল আমার ডিওয়াই। তাহলে আমার ডিওয়াই ডিটি হোল স্কোয়ার কি হবে, ডিওয়াই ডিটি হোল স্কোয়ার যদি করি সেটা আমার হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এটা হয়ে গেল আমার ডেল ওয়াই ডেল টি হোল স্কোয়ার। তাহলে এটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমার সব কিছু বসালে ডিই কে আমার কি বেরোচ্ছে, ডিই কে যেটা আছে কাইনেটিক এনার্জি যেটা, সেটা আমার পুরোটা বসাবো হাফ ইন্টু রো ডেল এক্স ইন্টু এই জিনিসটা বসিয়ে দাও, দ্যাট ইজ 4 পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এটা হচ্ছে আমার কণাগুলির মোট গতিশক্তি, মোট, ঠিক আছে তো। এবার potential energy of the particles in that portion of the medium, potential energy of particles in that region of medium, মাধ্যমের ওই অংশে ওই অংশটিতে কণাগুলির মোট স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত হবে, কত হবে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি যখন আমরা নির্ণয় করি সেটাকে আমি ডিইপি বলবো। পোটেনশিয়াল এনার্জি আমার কার সমান বলতো, এটা আমার হচ্ছে কণাগুলোর ওপর ক্রিয়াশীল বল, কণাগুলির ওপর ক্রিয়াশীল বল গুণ সরণ, displacement, force acting on the particles into displacement। তাহলে কি হবে এটা, তাহলে এটা কি হবে দেখো। এবার ফোর্স যেটা আছে, ফোর্স বা বল যেটা, সেটা কি হবে, ফোর্স ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল ওয়াই, তাই ঠিক কি না? ফোর্স ইকুয়ালস টু ডেল ভি ডেল ওয়াই, যেখানে ভি হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, which implies v equals to মাইনাস ইন্টিগ্রেশন এফ, আছে এখানে মাইনাসটা দিতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন এফ ডিওয়াই। এটা হয়ে যাচ্ছে আমার ফর্মুলা, ভি এর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, খেয়াল রাখবে স্থিতিশক্তির ফর্মুলা। এখানে y কেন দিচ্ছি, কারণ আমার সরণটা পার্টিকেল গুলো কোন বরাবর মুভ করছে, উপরের ছবিটা আরেকবার দেখে নাও, পার্টিকেল গুলো কোন বরাবর মুভ করছে, পার্টিকেল যেগুলো আছে, কণাগুলো যেগুলো রয়েছে মাধ্যমে, তারা y অ্যাক্সিস বরাবর মুভ করছে, তার মানে তাদের সরণ y অ্যাক্সিস বরাবর হচ্ছে। তাই জন্য আমরা এখানটায় কিন্তু সরণটাকে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস এফ ডিওয়াই, এফটা হচ্ছে ফোর্স, এফটা হচ্ছে ফোর্সটা, ঠিক আছে। এবার ফোর্স কে তাহলে আমি কি লিখতে পারি দেখো, তাহলে which implies v যেটা, আচ্ছা ভিটা পোটেনশিয়াল এনার্জিটাকে আমি কি লিখবো, এক্ষেত্রে ডিপি, ডিইপি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু, এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমি জাস্ট দেখালাম তোমাদেরকে, ফর্মুলাটা জাস্ট দেখালাম এই ক্ষেত্রে। তাহলে আমি তো পোটেনশিয়াল এনার্জিটাকে ডিপি ধরেছিলাম, তো ডিপি ধরেই কাজ করব। ডিপি ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিওয়াই, এফ ইন্টু ডিওয়াই। এবার এফটা কি হয়ে যাবে, এফ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস
মাস ইন্টু অ্যাক্সিলারেশনটা কোন বরাবর হবে, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, মানে d2/dt2 ইন্টু ডিওয়াই। এবার মাসটা কি হবে বলো, আমরা মাস কি ধরেছিলাম, ভরটাকে কি ধরেছিলাম, রো ডেল এক্স, রো ডেল এক্স d2y dt2 dy। ওকে, আচ্ছা এক কাজ করো, d2y না করে এটাকে ডেল করে দাও। কেন ডেল করছি, কারণ আমার এখানটায় ওয়াইটা ফাংশন অফ বোথ এক্স এন্ড টি, তাই ডেল ধরাটাই ভালো সুবিধা। ঠিক আছে, এবার আমাকে তাহলে ডেল টু ওয়াই ডেল টি টুটা বার করে নিতে হবে। তাহলে ওয়াই কি ছিল, ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, এটা ছিল আমার ওয়াই এর ভ্যালুটা। তাহলে ডেল টু ওয়াই ডেল টি টু কি হয়ে যাবে, ডেল টু ওয়াই ডেল টি টু সেটা আমার হয়ে যাবে, আচ্ছা একবার একবার করেই করি, ডেল ওয়াই ডেল টিটা কি হবে 2π/λ সি এ কস 2π/λ সিটি মাইনাস এক্স। এটা আমার প্রথমবারে বেরোলো, দ্বিতীয়বারে আমার কত বেরোবে, হুইচ ইমপ্লাইজ ডেল টু ওয়াই ডেল টি টু, সেটা আমার কি হয়ে যাচ্ছে দেখো ইকুয়ালস টু আরেকবার 2π/λ সি বেরোবে। তাহলে এখানটা আর কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সামনে মাইনাস আসবে, মাইনাস 4π² সি স্কোয়ার এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এবার তোমরা যদি খেয়াল করো এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, এটা কিন্তু আমার ওয়াই এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি চলো ওয়াইটা এখানটায় বসিয়ে দিই, হুইচ ইমপ্লাইজ, তাহলে আমি এটাকে ওয়াই এর ফর্মে নিয়ে আসছি, ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়ালস টু মাইনাস 4π² সি স্কোয়ার ওয়াই। এটা আমরা পেলাম অ্যাক্সিলারেশনটাকে, এই অ্যাক্সিলারেশনটাকে আমি এই জায়গাটায় বসিয়ে দেবো, এই জায়গাটায় আমি এই মানটাকে বসিয়ে দেবো। তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে দেখো, দাস ডিইপি, যেটা হচ্ছে আমার এই অংশটার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন, এখানটায় আমার কি থাকছে মাইনাস, আচ্ছা ইন্টিগ্রেশন হবে 0 থেকে ওয়াই, কারণ আমি এখানটায় ওয়াই অ্যাক্সিস বরাবর তো মুভ করছে, তাই 0 থেকে ওয়াই আমি ধরলাম। সেখানে আমার কি হবে, এবার দেখো এখানটায় আমার একটা ছিল রো ডেল এক্স, মাস ছিল, অ্যাক্সিলারেশনের জায়গায় আমি এটা বসে দেবো মাইনাস 4π² ইন্টু সি স্কোয়ার ওয়াই, অ্যাক্সিলারেশনের জায়গায় বসালাম, আর এখানটায় আমার কি করে থাকবে ডিওয়াই। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু ওয়াই ডেল রো ডেল এক্স 4π² সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ওয়াই ডিওয়াই। এখানটায় রো ডেল এক্স সবাই কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে চলে যাও, রো ডেল এক্স 4π² সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এখানটায় আমার ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু ওয়াই ওয়াই ডিওয়াই এর উপর, তার মানে ওয়াই স্কোয়ার বাই টু আলটিমেটলি বেরোবে। তাহলে এটা আমার ক্যালকুলেট করলে ডিইপি যেটা, সেটা আমার কি বেরোবে, রো ডেল এক্স 4π² সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এখানটা আমার হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই টু। ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দাও, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে রো ডেল এক্স, আচ্ছা বাই টুটাকে সামনে নিয়ে আসো, রো ডেল এক্স সামনে হাফটাকে নিয়ে আসলাম, 4π² সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এখানটায় আমার কি হয়ে যাবে ওয়াইটা, ওয়াই এর জায়গায় বসাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার 2π/λ সিটি মাইনাস এক্স, এইটা হয়ে গেল আমার ডিপির ভ্যালুটা। দাস টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি কত হচ্ছে, মোট শক্তি, দুটোকে যোগ করে দাও, দেখো এই হাফটা উড়ে যাবে, বাকি না হাফটা উড়ে যাবে আর এই টার্মটা আউট হয়ে যাবে, ডিই ইকুয়ালস টু ডিই কে প্লাস ডিইপি। ডিই কেটা কি ছিল, একটু উপরে যাচ্ছি, চলো দেখা যাক। দেখো সেম টার্ম রয়েছে, হাফ রো ডেল এক্স আছে 4π² সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার, শুধু এখানে কস আছে, আর এখানটায় নিচেরটায় দেখো সেম জিনিস রয়েছে, শুধু সাইন আছে, শুধু সাইন রয়েছে এখানটায়। তাহলে এটা আমার কি হয়ে যাবে, দুটো যোগ করলে ইকুয়ালস টু 1/2 রো ডেল এক্স 4π² ল্যামডা সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, একটা এ স্কোয়ার পড়ে থাকবে, সাইন স্কোয়ার 2π/λ সিটি আর মাইনাস এক্স, আর কস স্কোয়ার 2π/λ সিটি মাইনাস এক্স, দুটো মিলে 1 হয়ে গেল। এটা হচ্ছে আমার মোট শক্তির এক্সপ্রেশন। ঠিক আছে, এবার এটা তো গেল মোট শক্তি, কিন্তু আমার দরকার পড়বে কি গড় শক্তি কত। মোট শক্তি দিয়ে কাজ হবে না, আমার দরকার হচ্ছে অ্যাভারেজ এনার্জি।
বা গড় শক্তি। আচ্ছা এটা কি হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো ডি, তো সবার আগে আমরা বার করি চলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতি শক্তি। এটাকে চলো বার করি। এখানে আমি করব কি, আচ্ছা সবার আগে আমাকে বলো অ্যাভারেজ এনার্জিটা কি ছিল, ডিই কে ইকুয়ালস টু আমার কি ছিল, ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে এগুলো করতে করতে। হাফ রো ডেল এক্স, তারপরে কি থাকছে 4 পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এখানটায় আমার ছিল এক্স স্কোয়ার কস স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এটা আমার অ্যাভারেজ এনার্জি ছিল। তো এটা আমার সরি, এটা আমার টোটাল ওই অংশটার কাইনেটিক এনার্জি ছিল, টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাভারেজ কি এইটা কি হয়ে যাবে, গড় কাইনেটিক এনার্জিটা কি হয়ে যাবে দেখো, অ্যাভারেজ কি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ যখন করবে তখন করবে কি, এর মাথায় একটা দুটো কাজ করতে পারো, একটা মাথায় বার দিতে পারো, অথবা কি করতে পারো তুমি এইভাবে লিখতে পারো, দুখানা এই যে গ্রেটার দ্যান লেস দ্যান সাইনের ভেতরে তুমি লিখতে পারো, এটা অ্যাভারেজ কোয়ান্টিটিকে সিগনিফাই করে। এবার এইখানটায় তুমি খেয়াল করে দেখো কসের টার্মটা বাদ দিয়ে বাকি সব ভ্যালুগুলো কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্ট গুলোকে অ্যাভারেজ করার কোনো মাইনে হয় না, এইগুলোকে তুমি নর্মাল ভাবে লেখো 1/2 রো ডেল এক্স 1/2 রো ডেল এক্স 4 পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার যেমন ছিল তেমন, তারপর কস স্কোয়ারের এভারেজ ভ্যালু বার করো। এই অ্যাভারেজ করব বলে আমি কি করছি দেখো, এটা বইতেও করে দিয়েছি, নোটেও করে দিয়েছি, আমি এইভাবে ক্যাপিটাল আর স্মলের মধ্যে সরি বড় রকম ফার্স্ট গ্রেটার দেন আর লেস দেন সাইন, এই ব্র্যাকেট এরকম ভাবে ব্র্যাকেটটা বানাতে হবে, তার ভেতরে তোমাকে যে অ্যাভারেজ কোয়ান্টিটিটা যার অ্যাভারেজ করছো সেটাকে তার ভেতরে লিখতে হবে। তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কি হবে বলতো, গড় স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে, এটা দেখে আমায় বলো, এই ওপরের কাইনেটিক এনার্জিটা দেখে আমাকে জাস্ট বলো কি হবে। ওপরটা দেখে বলো কি চেঞ্জ হবে, ওপরের জিনিসটাই হবে, শুধু একটা জিনিস চেঞ্জ হবে, কি হবে বলো। কোসের জায়গায় সাইন হবে। একদম সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমার হবে হাফ রো ডেল এক্স 4 পাই স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এখানটায় আমার চলে যাবে অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এবার এই যে তোমাদের কি কোনো আন্দাজ আছে এই অ্যাভারেজ কোয়ান্টিটি গুলো কি দেয়, নাও এই যে অ্যাভারেজ ভ্যালু সাইন স্কোয়ার 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটার যে অ্যাভারেজ কোয়ান্টিটিটা সিটি মাইনাস এক্স, এই অ্যাভারেজটা আমাকে দেবে 1/2। সিমিলারলি কসের কস স্কোয়ার 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এর অ্যাভারেজ ভ্যালুটাও আমাকে দেবে 1/2। এইটা তোমরা মুখস্থ রাখতে পারো, পরীক্ষার সময় লিখে দেবে জাস্ট যে অ্যাভারেজ ভ্যালুটা এইটা হয়। কিন্তু কেন হয় একটু যদি মনে, একটা কেস বলো কোনটা নিয়ে করব, সাইন স্কোয়ারকে নিয়ে করব না কস স্কোয়ারকে নিয়ে করব, মনে পড়ে যাবে, একবার জাস্ট দেখাতে চাইছি কোনটা নিয়ে করব বলো, সাইন স্কোয়ার নিয়ে করি। আচ্ছা কোনো একটা কোয়ান্টিটির অ্যাভারেজ ভ্যালু যেটা আছে, অ্যাভারেজ ধরো একটা ফাংশন রয়েছে এফ অফ এক্স কমা টি, এফ অফ টি ধরো টাইমের ফাংশন, এফ অফ টি এর যদি তুমি অ্যাভারেজ ভ্যালু বার করো সেটা তোমার এরকম হবে, জিরো থেকে টি, তুমি ধরো জিরো থেকে ক্যাপিটাল টি টাইমের মধ্যে অ্যাভারেজটা বার করতে চাইছো, তাহলে তার ফর্মুলা এরকম হয়ে যাবে জিরো টু টি এফ অফ টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। এইটা হচ্ছে যে কোনো কিছু অ্যাভারেজ বার করার ফর্মুলা, যে কোনো কিছু টাইমের ফাংশন হোক এক্স এর ফাংশন হোক, তার অ্যাভারেজ তুমি কত থেকে কতর মধ্যে অ্যাভারেজ বার করছো, যেমন এখানটায় অ্যাভারেজটা জিরো থেকে ক্যাপিটাল টি, টি হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, এর মধ্যে তুমি বার করার চেষ্টা করছো।
বা পর্যায়কাল। এই সময়ের মধ্যে 0 থেকে মানে এক পর্যায়কালের মধ্যে তুমি টাইম মানে অ্যাভারেজটা বার করার চেষ্টা করছো, তার জন্য তোমার এই দুটো ভ্যালু হাফ আসবে। প্রমাণ চলো করা যাক, সাইন নিয়ে একবার করে দেখাচ্ছি। সাইন স্কোয়ার 2π/λ ct - x, এইটাকে আমি অ্যাভারেজ বার করব, তাহলে এই ফর্মুলায় যদি ফেলো কি হয়ে যাবে 0 to t, এটা আমি টাইমের ফাংশন ধরে করছি, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2π/λ সাইন স্কোয়ার 2π/λ ct - x, এখানটায় dt টাইমের রেসপেক্টে হচ্ছে বাই 0 to t, এখানটায় আমার হয়ে যাবে dt। তাহলে নিচে 0 to t যে ইন্টিগ্রেশনটা রয়েছে তার জন্য আমার খেয়াল করে দেখো নিচে আমার একটা 1/t বেরিয়ে আসবে। এবার আমার এইটার উপর ইন্টিগ্রেশন হবে সাইন স্কোয়ার 2π/λ ct - x। এবার করব কি, which is equals to 1/t, এটাকে তুমি কি করতে পারো হাফ নাও, হাফ নিলে এটা আমার হয়ে যাবে 2 sin স্কয়ার 2π/λ ct - x dt। খেয়াল করে দেখো এই জিনিসটা আমার একটু চেনা চেনা লাগছে, 1/2t, এটা আমার হয়ে যাবে 0 to t, এইটা আমার হয়ে যাবে 1 minus cos 1 minus cos 2 into 2π/λ ct - x, এই পুরো জিনিসটার সাথে dt। এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে তোমার কি হবে, এখানে তো t থাকছে, প্রথম ইন্টিগ্রেশনের জন্য তোমার একটা t বেরিয়ে আসবে, পরের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে মাইনাস সাইন 2 into 2π আচ্ছা ইন্টিগ্রেশন হচ্ছে তো cos সাইন হলে প্লাসই থাকবে, ঠিক আছে, সাইন 2t/λ, এখানটা একটা c এইটা বেরিয়ে এটা আসবে ct - x, আর এখানকার পুরো টার্মটা দ্যাট ইজ 2 into 2π/λ c, এটা নিচে আসবে 0 থেকে t। এবার দেখো এখানে যেহেতু সাইন এসে গেছে, তুমি এখানে যদি 0 বসাও তোমার সাইন পার্টটা 0 হয়ে যাবে, আর তুমি যদি এখানে t বসাও, t হচ্ছে খেয়াল রাখবে t হচ্ছে আমার 2 t যেটা সেটা অ্যাকচুয়ালি আমার কি, t হচ্ছে আমার ω/2π, t যেটা সেটা হচ্ছে আমার সরি 2π/ω, কি করছি না ω/2π হবে, না 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 কি হয় দাঁড়াও, ω = 2π/t 2π/ω, সরি ω t হচ্ছে আমার 2π/ω। আর তুমি তাহলে যদি এখানটায় আর ওমেগাটার সাথে তোমার, তাহলে তুমি যদি এখানটায় t এর জায়গায় আর আরেকটা জিনিস আছে ওমেগা, এখানে যদি আমি t বসাই ct হয়ে যায়, তাহলে ওমেগার সাথে আমার k এর কি সম্পর্ক, ওমেগা 2π ওমেগা যেটা সেটা আমার হয়ে যাচ্ছে ওমেগা বাই k ইকুয়ালস টু c হয়, তাহলে আমার এখানটায় ওমেগা ইকুয়ালস টু বলছি ওমেগার জায়গায় 2 পাই এর আর সি এর জায়গায় যদি এন ল্যামডা বসাই তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ ওইভাবেও করতে পারো, একই, হ্যাঁ 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 ওইভাবেও করাটা ইজি হবে, ঠিকই বললে, ওইভাবে করাটা ইজি হবে। আমার এখানটায় তুমি আমার আছে এখানটায় সাইন, আমি জাস্ট এইটা চেক করছি, সাইন 2টা গুণ করে দাও 4π/λ আছে, আর এখানটায় আমার c আছে, c এর জায়গায় ক্যাপিটাল টি চলে আসবে। তো এইখানটায় যদি আমার ক্যাপিটাল টি চলে আসে, এবার আমি যেটা করব হচ্ছে 4π/λ, এখানটায় আর এখানে মাইনাস এক্স আছে, এক্স কোনো কিছু করবে না, সাইন আচ্ছা ল্যামডা সি এর জায়গায় আমি এন ল্যামডা বসাবো, আর টি এর জায়গায় আমি 1/n বসাবো, তাহলে এন এন কেটে গেল, ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে 4। তো এখানে একবার দেখো একবার আমার আসছে, তাহলে এটা আমার আলটিমেটলি সাইন এক্স বেরোবে, সাইন মাইনাস এক্স বেরোবে। আর তুমি যদি এখানে টি এর জায়গায় 0 বসাও তখনও তোমার মাইনাস, যদি তুমি এখানটায় টি এর জায়গায় 0 বসিয়ে থাকতে 4π/λ c ইন্টু 0 মাইনাস এক্স, তাহলেও তুমি এখানটায় সাইন মাইনাস এক্সই পেতে। তাহলে সাইন মাইনাস এক্স মাইনাস অফ সাইন মাইনাস এক্স, আমার এই সেকেন্ড টার্মটা যেটা আছে সেটা 0 হয়ে যাচ্ছে, আমার এই সেকেন্ড টার্মটা যেটা আছে সেটা আমার 0 হয়ে যাচ্ছে, এটাই তোমায় দেখাতে চাইছি, এই পুরো টার্মটা যেটা আছে সেটা আমার বোথ কেসে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই 0 গুণ হয়েছে, এই সেকেন্ড টার্মটা আমার বোথ কেসে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে শুধু এই সামনের টিটা, সামনের টি এর জায়গায় ক্যাপিটাল টি বসিয়ে দাও, তাহলে দেখো
এই নিচের টিটা কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকলো, which implies sin square 2 pi by lambda ct minus x, এই জিনিসটা ক্যালকুলেট করে আমার এখানে থাকছে 1/2t ইন্টু টি, দ্যাট ইজ ইকুয়াল টু টি কেটে গেল 1/2। একই রকম ভাবে তোমরা কস নিয়ে যদি করো তোমরা দেখাতে পারবে যে কসের টার্মটাও তোমার হাফ হবে। ঠিক আছে তো? তাহলে এখানটায় তুমি হাফ বসিয়ে দাও, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জির জায়গায় হাফ বসিয়ে দাও, কত বেরোচ্ছে অ্যাভারেজ এনার্জি? 10। স্যার একটু ওপরে দিন হ্যাঁ তো। হ্যাঁ, ঠিক আছে। হয়েছে? হয়ে গেলে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যাভারেজ এনার্জিটা কত হচ্ছে? অ্যাভারেজ এই হাফটা বসিয়ে দিলে 10, ডিকে বার যেটা আছে সেটা আমার হয়ে যাবে 1, দেখো যেখানে হাফ ছিল সেখানে 1/4 চলে আসবে, 1/4 এক্স, এখানে আমার 4 পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার, 4 কেটে দাও, তাহলে আমার এটা পড়ে থাকবে রো ডেল এক্স পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার। এটা আমার থাকছে কি ডেল ই, অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জিও সেম জিনিস দেবে, অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জিও সেম জিনিস দেবে। তাহলে টোটাল অ্যাভারেজ এনার্জি, অ্যাভারেজ অফ টোটাল এনার্জি হবে, অ্যাভারেজ টোটাল এনার্জি বা অ্যাভারেজ এনার্জি বলা ভালো, টোটাল এনার্জি ভাবে বলে না, অ্যাভারেজ এনার্জি, গড় শক্তি যেটা। সেটা হয়ে যাবে ই ইকুয়ালস টু ডিই কে প্লাস ডিইপি, এই দুটোর অ্যাভারেজ ভ্যালু, একটা 2 চলে আসবে সামনে, দ্যাট ইজ 2 রো ডেল এক্স, 2 রো ডেল এক্স পাই স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। এইটাই হয়ে গেল আমার অ্যাভারেজ এনার্জির ভ্যালু। এবার অ্যাভারেজ এনার্জি আমরা বার করেছি, আমাদের লাগবে হচ্ছে এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব। এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট টার্ম। শক্তি ঘনত্ব আমার কি হবে, সেটা অবভিয়াসলি অ্যাভারেজ এনার্জি বাই ভলিউম হবে, ভিটা আমার ভলিউম। তাহলে এটাকে আমি কি করতে পারি দেখো, আচ্ছা ভলিউমটা কি ছিল, ভলিউমটা আমি ধরেছিলাম, আমি যেটার জন্য বার করছিলাম আর কি, রো ডেল এক্স পাই স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। ভলিউম মানে হচ্ছে আমার আলফা ডেল এক্স হবে, ঠিক কিনা বলো? কারণ আমরা যেটা আমরা ধরেছিলাম একদম স্টার্টিং এ, আমরা যে একটা ছোট্ট রিজন ধরেছিলাম যার মধ্যে দিয়ে আমার ওয়েভটা যাচ্ছে, এই কোথায় গেল দেখি ছবিটা, এই ছবিটা, এটার আমি এরিয়া কত ধরেছিলাম দেখো, আমি এটার এরিয়া ধরেছিলাম 1 আলফা, আর লেন্থ ধরেছিলাম ডেল এক্স, তাহলে এই এরিয়াটার ভলিউম কত হচ্ছে আলফা ডেল এক্স, সেখানে আলফাটা 1 আছে, ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদটা 1 ধরা হয়েছিল, তাহলে এখানে আমার শুধু ডেল এক্স চলে আসবে, এখানটায় আমার শুধু ডেল এক্স চলে আসবে। কোথায় গেল শক্তি ঘনত্ব যেটা, এটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা আমি একটু লিখে রাখি, এটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল লেটার ইউ। তাহলে which implies এটা ইউ হয়ে গেল, এখানটায় আমি যেটা আছে সেটাকে আরেকবার লিখলাম 2, সরি 2 রো ডেল এক্স পাই স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার বাই এখানটায় ডেল এক্স থাকবে, কারণ ডেল এক্স এই জন্য থাকছে কারণ এখানটায় অ্যাজ আলফা ইকুয়ালস টু 1, যেটা আমরা স্টার্টিং এ ধরেছিলাম।
এখান থেকে তাহলে সবকিছু কেটে দাও, তাহলে ইউটা কি পড়ে থাকবে, ইউ ইকুয়ালস টু 2 রো, এর ডেল এক্স কেটে গেল, পাই স্কোয়ার সি স্কোয়ার, পাই স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার। আচ্ছা, ল্যামডা বাই সি বাই ল্যামডা কি হয়, সি বাই ল্যামডা কি হয়, স্যার এন। এন হয়। তাহলে এখানটা আমি লিখবো 2 পাই স্কোয়ার সি স্কোয়ার, 2 পাই স্কোয়ার, এন স্কোয়ারটা আগে নিয়ে নিই, এন স্কোয়ার রো সি, সরি রো সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার থাকবে না, এ স্কোয়ার রো, এইভাবে আমি জিনিসটা লিখবো, 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো। এইটা হচ্ছে আমার এনার্জি ডেন্সিটির ফর্মুলা, আর এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ছোটখাটো অঙ্কতে আসতে পারে, এই এনার্জি ডেন্সিটি বার করতে ছোটখাটো অঙ্ক দিতে পারে, তার জন্য আমার এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ইউ ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো। রো হচ্ছে মাধ্যমের ডেন্সিটি মানে ঘনত্ব, এ হচ্ছে যে তরঙ্গটা যাচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার, এন যেটা সেটা হচ্ছে যে তরঙ্গটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে আমার এই মাধ্যমের মধ্যে কতটা শক্তি ঘনত্ব কত রয়েছে, এনার্জি ডেন্সিটি কত রয়েছে, 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখান থেকে এবার আমার খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আসছি, সেটা হচ্ছে ইন্টেন্সিটির টপিক। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ আ ওয়েভ বা তরঙ্গের তীব্রতা। এই জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধরো এইটা বলছে যে তুমি একটা একটা এটা একটা তোমার একটা ক্রস সেকশনাল এরিয়া রয়েছে আলফা ইকুয়ালস টু 1, এইটা আমার তরঙ্গের, যে তরঙ্গটা যেদিকে যাচ্ছে সেই তরঙ্গের গতির মানে লম্ব বরাবর রয়েছে আর কি, তরঙ্গটা যে দিক দিয়ে যাচ্ছে তার পারপেন্ডিকুলার রয়েছে আমার এই এরিয়াটা। তাহলে এই এরিয়াটার মধ্যে দিয়ে ইন টি ইকুয়ালস টু 1 টাইমে কত পরিমাণ এনার্জি ক্রস করছে সেটাই হচ্ছে আমার ইন্টেন্সিটিটা। এই একক এরিয়া, 1 ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব বরাবর কত পরিমাণ এটি তরঙ্গের জন্য কত পরিমাণ শক্তি যা মানে পার করছে একক সময় বা 1 ইউনিট টাইমের মধ্যে, সেটাই আমার কি দিচ্ছে, ইন্টেন্সিটি অফ ওয়েভ। ডেফিনেশনটা তোমাদের দেখবে আগের দিনের পিডিএফ এ লেখা রয়েছে, এখানটায় আমি আর ডেফিনেশনটা লিখতে যাচ্ছি না, জাস্ট জিনিসটা একবার বুঝিয়ে দিচ্ছি। এবার তাহলে আমি কি করে বার করব যে ইন্টেন্সিটির সাথে সম্পর্ক কি, আর ইন্টেন্সিটির সাথে আমার এটার একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তো সেটা আমি কি করে বার করব সেইটা একটুখানি দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানটায় তোমরা দেখো আমরা করতে পারি কি, একটা মাধ্যমের মধ্যে বা মিডিয়ামটার মধ্যে আমি একটা সিলিন্ডার ধরছি, যে সিলিন্ডারটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আলফা ইকুয়ালস টু 1 বা প্রস্থচ্ছেদ হচ্ছে 1। এবার আমরা ধরছি একটা তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। খেয়াল করে দেখো, তরঙ্গটা থেকে একদম এই কোণা থেকে শুরু করে এই কোণাতে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। আর সি হচ্ছে আমার ভেলোসিটি অফ ওয়েভ বা তরঙ্গের বেগ, ভেলোসিটি অফ ওয়েভ। ভেলোসিটি অফ দ্য ওয়েভ বা তরঙ্গের বেগ, ঠিক আছে? তো এবার তাহলে তোমরা একটু দেখে বলো তো যে আমার এই লেন্থটা কত হবে। এর এরিয়া তো আলফা বলে দিয়েছি, আলফা ইকুয়ালস টু 1 এর এরিয়া রয়েছে। আমার এর লেন্থটা কত হবে, আমি তোমাদের এইটা বলছি যে একটা তরঙ্গকে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে 1 সেকেন্ড টাইম লাগবে, আর তরঙ্গের বেগ হচ্ছে সি, ভেলোসিটি অফ দ্য ওয়েভ হচ্ছে সি। তাহলে আমার এই যে সিলিন্ডারটা ধরেছি তার লেন্থ কত হবে?
ঠান্ডা মাথায় ভাবো, যারা কম্পিটিটিভের এক্সাম দিচ্ছ তাদের কিন্তু এইসব জিনিস আরামসে আসা উচিত, মানে কম্পিটিটিভের এক্সামের জন্য যারা প্রিপারেশন নেবে এরপরে। তরঙ্গটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে 1 সেকেন্ড টাইম লাগবে। তরঙ্গর বেগ হচ্ছে c, এর লেন্থটা বলো। কত হবে লেন্থ? c সমান হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার 1 সেকেন্ডে সেম 1 লেন্থই সেকেন্ড যাবে। লাগছে না, এইখান থেকে এই পয়েন্টে যেতে 1 সেকেন্ড লাগছে। তাহলে যদি টোটাল লেন্থ l হয়, l বাই t ইকুয়ালস টু c হবে ভেলোসিটি। এবার t ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, তাহলে l ইকুয়ালস টু c হয়ে গেল। বুঝতে পারলে তো? এবার তাহলে হ্যাঁ স্যার। এবার তাহলে বলো, আমার যে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা রয়েছে, এই ক্রস সেকশনাল এরিয়াটাকে 1 সেকেন্ডের মধ্যে t ইকুয়ালস টু 1 টাইমের মধ্যে কতটা শক্তি পার করবে, কতটা শক্তি পার করবে, বা যে শক্তিটা 1 সেকেন্ডের মধ্যে পার করবে সেই শক্তিটা কতটা জায়গায় রয়েছে। বা চলো এইভাবে ভাবো, যতটা তরঙ্গ আমার পার করবে সেই তরঙ্গটা কতটা জায়গা জুড়ে রয়েছে, বা শক্তিটাই ভাবো। এই ক্রস সেকশনাল এরিয়াটাকে 1 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ শক্তি পার করবে সেই শক্তিটা কতটা জায়গা জুড়ে রয়েছে। এই সিলিন্ডারের এতটা জায়গা জুড়ে রয়েছে কিনা বলো? এই এতটাই সিলিন্ডারের জায়গাটা, এই এতটা জায়গা জুড়েই রয়েছে। খেয়াল করে দেখো, এই পুরো সিলিন্ডারে যতটা শক্তি রয়েছে সেই শক্তিটাকে এই ক্রস সেকশনাল এরিয়াটাকে, এই প্রস্থচ্ছেদটাকে পার করতে 1 সেকেন্ড লাগবে পুরোটাকে। কারণ এই পয়েন্টে যে তরঙ্গটা আছে তাকে এই পয়েন্টে অবধি পৌঁছতে 1 সেকেন্ড টাইম লাগছে। তার মানে তার মাঝখানে যে, মানে কথার কথা ভাবো যে আমরা সবাই লাইন করে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম তোমাদের সবার পেছনে এখানটায় রয়েছি, আর তোমরা সবাই আমার আগে রয়েছো, আমরা সি বেগে এগোচ্ছি। তাহলে 1 সেকেন্ডে কতজন আমরা এই অংশটাকে ক্রস করতে পারবো? আমি ধরো একটুখানি পিছিয়ে রয়েছি, মানে একদম আমার আগে কেউ একজন রয়েছে, আমি তাদের আগে পিছিয়ে রয়েছি, তাহলে ঠিক আমি এসে আটকে যাব, বাকি তোমরা সকলে যারা যারা সিলিন্ডারের ভেতরে রয়েছো তারা সকলে বেরিয়ে যাচ্ছ কিনা দেখো। বুঝতে পারলে তো কেসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইখানটায় যতটা শক্তি আমার এই সিলিন্ডারের মধ্যে রয়েছে সেই সম্পূর্ণ শক্তিটা, এটা আমার লেখা রয়েছে নোটের মধ্যে, দেখবে লেখা রয়েছে, এখন জাস্ট বুঝিয়ে দিচ্ছি। যতটা শক্তি আমার এই সিলিন্ডারের মধ্যে রয়েছে ততটা আমার এই ক্রস সেকশনাল এরিয়াকে ক্রস করবে 1 ইউনিট টাইমে। এনার্জি দিস সিলিন্ডার will cross this area, this cross sectional area in unit time। তাহলে এবার আমাকে বলো যে, আর আমি এখানটায় বলে দিচ্ছি যে শক্তি ঘনত্ব যেটা রয়েছে, এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব যেটা, সেটা ইকুয়ালস টু ইউ। তাহলে এবার আমাকে ইউ হচ্ছে এনার্জি বাই ভলিউম। তাহলে এবার আমায় বলো কতটা এনার্জি আমার এখানটায় রয়েছে, সিলিন্ডারের মধ্যে কতটা এনার্জি রয়েছে। ইউ আলফা সি হবে কি হবে না? আলফা হচ্ছে এরিয়াটা, ইউটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, আর আলফা সিটা হচ্ছে ভলিউম। তাহলে কতটা আমার শক্তি রয়েছে আমার এই সিলিন্ডারটার মধ্যে, সেটা হচ্ছে ইউ ইন্টু আলফা সি। ঠিক তো? এবার আমি এখানে জাস্ট করব কি, আলফা ইকুয়ালস টু 1, তাহলে ইউসি অ্যাজ আলফা ইকুয়ালস টু 1। এবার ইউ এর মানটা বসিয়ে দাও। ইউ এর মানটা কি ছিল? 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার রো
তার সাথে আমার সি গুণ হয়ে যাবে। এটাই হয়ে যাচ্ছে আমার ইন্টেন্সিটি, এটাই আমার হয়ে যাচ্ছে ইন্টেন্সিটি, এটাই হয়ে যাচ্ছে আমার ইন্টেন্সিটির ফর্মুলা। বুঝতে পারলে কিনা দেখো, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ, ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ একটা ইউনিট ক্রস সেকশনাল এরিয়াকে 1 সেকেন্ডে কতটা এনার্জি পার করছে সেটা ইন্টেন্সিটি। আর এখানটায় আমরা যা দেখলাম যে যতটা পরিমাণ এনার্জি এই সিলিন্ডারের মধ্যে আবদ্ধ থাকবে ততটা এনার্জি আমার এই একটা ইউনিট ক্রস সেকশনাল এরিয়াকে 1 সেকেন্ডে পার করতে পারছে। এই এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে সি, তাহলে ভলিউম হচ্ছে আলফা সি, আলফা 1, তাহলে শুধু ভলিউমটা সি হয়ে যাবে। তাহলে এনার্জি ডেন্সিটি ইনটু সি করো, তাহলেই আমি পেয়ে যাচ্ছি ইন্টেন্সিটিটা, যেটা হচ্ছে I equals to, which implies I equals to UC, U এর ভ্যালু বসিয়ে দাও, that is 2 pi square A square N square rho C। জিনিসটা বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, আচ্ছা যখন এই পার্টটা যখন আমি ডেনসিটি করাচ্ছি ইন্টেন্সিটি করাচ্ছি, তাহলে তোমাদের এটা দুটো কথা বলে দিই। আচ্ছা এই পার্টটা মনে হয় তোমাদের নোট আমি দিতে পারিনি, এটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, এটা পরে এখান থেকে লিখে নিও, এই পিডিএফটা থেকে লিখে নেবে এই লাস্টের পার্টটা। সেটা হচ্ছে বেল অ্যান্ড ডেসিবেল। বেল অ্যান্ড ডেসিবেল, বেল এবং ডেসিবেল কি এটা? আচ্ছা সবার আগে বাংলাটায় লিখে দিচ্ছি যে দুটি শব্দের তীব্রতা দুটি শব্দের তীব্রতা I1 এবং I2 হলে log 10 log base 10 I1 by I2 log base 10 I1 by I2 সংখ্যাটির সাহায্যে I2 এর সাপেক্ষে I1 এর তীব্রতার পার্থক্যকে বেল এককে প্রকাশ করা হয়। তীব্রতার পার্থক্য ডেসিবেল এককে হলে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে? N equals to 10 log 10 I1 by I2 এত ডেসিবেল, মানে একটা সামনে ডেসিবেল গুণ হয়ে যাবে, একটা সামনে একটা 10 গুণ হয়ে যাবে। এটা হচ্ছে এনটা হচ্ছে তীব্রতার পার্থক্য, ঠিক আছে? তো এটা ইংলিশে কনভার্সন করে দিই যে if two intensities of wave of sound করে দিচ্ছে, এখানটায় নর্মালি সাউন্ডই হয়, সাউন্ড আর I1 and I2, then the number
log base 10 I1 by I2 represents the difference of intensity I1 with respect to I2. This unit of difference is known as Bell. In decibel, in case of decibel, the difference of the intensities n equals to 10 log base 10 I1 by I2 এত ডেসিবেল। ঠিক আছে, তাহলে যদি আমার তাহলে কেসটা হচ্ছে কি, এখানটায় মেন আইডিয়াটা যেটা আমি বললাম যে আমরা এবার দেখো ইন্টেন্সিটির কেসটা দেখো, ইন্টেন্সিটিকে আমরা মানে শব্দের ইন্টেন্সিটিকে নর্মালি আমরা বুঝতে পারবো, আমাকে কিছু একটা দরকার যেটা দিয়ে, কারণ আমাদের কানের ওপর কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে। যখন আমরা সাউন্ডকে আমরা বোঝার চেষ্টা করছি যে কোনটা বেশি কোনটা কম, মানে সেই হিসাবে দেখো আমাদের কিন্তু অনেক কেস আছে, যেমন আমাদের কান কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ভালো শুনতে পায়, যেমন প্রায় 1000 হার্জ ফ্রিকোয়েন্সি ভালো শুনতে পায়। তারপর সব লোকেদের ক্ষেত্রে কানের অবস্থা আলাদা, কেউ কম শোনে কেউ বেশি শোনে, তো একটা প্রবলেম থাকছে সেক্ষেত্রে। তো আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো না যে এই শব্দের ইন্টেন্সিটিটা বেশি বা এই শব্দের ইন্টেন্সিটিটা কম, ওটা আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা হবে। তাই জন্য কি করা হয়, একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি ধরা হয় আর তার রেসপেক্টে বাকি শব্দের যে ইন্টেন্সিটি মাপ নেওয়া হয়, আর সেই মাপটাকে তোমরা এই বেল আর ডেসিবেলে প্রকাশ করা হয়। তার ফর্মুলা হচ্ছে মানে I2টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, কথার কথা বলছি, সেই স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি রেসপেক্টে এবার যত শব্দ, এই যে আমরা বলি না যে 60 ডেসিবেলের বেশি না হয় বা কত কত ডেসিবেলের বেশি শব্দ হয়ে গেলে মানে সেটাকে সাউন্ড পলিউশনে ধরা হয়, বা পুজোর সময় এত বেশি ডেসিবেলের বাজি পোড়ালে ওটা ইয়ে হবে প্রবলেম, মানে ওটা কি বলবো ক্রাইম হয়ে যাবে বা যাই হোক এরকম যে আমরা শুনি আর কি, শব্দ দূষণ হয়ে যাবে। তো এই জিনিসগুলো, এই ডেসিবেলটা যে আমরা ধরছি একটা ইন্টেন্সিটি, শব্দের একটা ইন্টেন্সিটি, সেটা কি সিরিজ কি হিসাবে ধরছি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, তার রেসপেক্টে ধরা হচ্ছে। তো সেই ইউনিট গুলোই হচ্ছে বেল আর ডেসিবেল। ঠিক আছে, তো মানে I2 কে আমি I1 কে মাপছি I2 রেসপেক্টে। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি। তাহলে এই জিনিসটাকে এর পরের টার্মটা দেখো, তো এটাকে আমরা বলবো ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতার স্তর। বা ইন্টেন্সিটি লেভেল, তীব্রতা স্তর বা ইন্টেন্সিটি লেভেল। এটা কি হচ্ছে, এটার বাংলাটা আগে লিখিয়ে দিই। আচ্ছা, আমাদের কান 1000 হার্জ কম্পাঙ্কে সুবেদী বা সেন্সিটিভ, মানে এই কম্পাঙ্কটা ভালো শুনতে পায়। ঠিক আছে, আরে তাই এই কম্পাঙ্কের ন্যূনতম তীব্রতা ন্যূনতম তীব্রতা
তীব্রতা সেটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্টেন্সিটি ইউনিট। অ্যাকচুয়াল ইন্টেন্সিটি ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। কে প্রমাণ তীব্রতা বা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি যেটাকে বলবো, যে প্রমাণ তীব্রতা বা স্ট্যান্ডার্ড, প্রমাণ না স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি I0 ধরা হয়। I0 এর তুলনায় বেল একককে তীব্রতার স্তর বা IL বলা হয়। ইন্টেন্সিটি লেভেল তো তাই জন্য এটাকে রিপ্রেজেন্ট করে IL কথাটা দিয়ে, ঠিক আছে তো। আচ্ছা, তো এটাকে ইংলিশে বলে দিই একবার শর্টে, যে হিউম্যান হিউম্যান এয়ার human ear is sensitive to human ear is sensitive to 1000 hertz frequency. Hence the minimum intensity at this frequency, audible frequency, intensity at this frequency (10⁻⁻12 watt per meter square) is taken as standard intensity I0. The difference of other intensities with I0 in units of Bell is known as intensity level. Intensity level. IL. তাহলে এই কথাটা কি লিখেছিলাম এখানটায়, যে I এর তুলনায় বেল একক আচ্ছা I0 তুলনায় বেল এককে অন্য তীব্রতাকে এখানে উপরে লিখছি, আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছিল লেখাটা, অন্য তীব্রতাকে তীব্রতা স্তর বলা হয়। অন্য তীব্রতাগুলিকে মানে I0 তুলনায় যখন আমি বেল এককে বার করছি তখন সেটাকেই আমরা তীব্রতা স্তর বলছি। I0 তুলনায় যখন বেল এককে তুমি অন্য তীব্রতাগুলিকে বার করবে, মানে এখানটায় দেখো উপরে আমরা কি দিয়েছিলাম, বেল আর ডেসিবেল হচ্ছে একটা
একটা মানে ইন্টেন্সিটি রেসপেক্টে তুমি অন্য ইন্টেন্সিটিকে বার করছো, I2 এর রেসপেক্টে I1 কে বার করছো, সেটাই হচ্ছে বেল আর ডেসিবেল। কিন্তু এক্ষেত্রে আমরা যখন ওই যে যার রেসপেক্টে বার করছি সেটা যদি আমার এই স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি হয় I0, যেটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, তখন আমার যে ইন্টেন্সিটিটা আমি বার করব সেটাকেই আমরা তীব্রতার স্তর বলছি। তো ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি লাস্টে। ফর্মুলাটা কি? ফর্মুলা IL equals to log base 10 I by I0 in decibel, এটা হচ্ছে in decibel, in bell, sorry, in bell, আর IL equals to 10 log base 10 I by I0, এটা হচ্ছে in decibel। ঠিক আছে, দুটো অঙ্ক দেখাচ্ছি, দুটো অঙ্ক দেখলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে এটা নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। চলো দুটো অঙ্ক করিয়ে দিই। এরকম শর্ট কোশ্চেন আসে কিন্তু। আর ডেল, আচ্ছা এই প্রশ্ন কিন্তু আসে যে বেল আর ডেসিবেল কি জিনিস, এটা কিন্তু প্রশ্ন আসে। তো বেল আর ডেসিবেল কি এলে পুরোটা এটা লিখবে, কিন্তু ফর্মুলাও লিখবে, শুধু ডেফিনেশন লিখলে কিন্তু নম্বর হয় না। স্যার ফর্মুলাটা একবার দিন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, কিছু বলছিলে? হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। চার কেউ কিছু বলছিলে নাকি? ডেসিবেল এককে সাধারণ কথাবার্তার কথাবার্তার তীব্রতা তীব্রতা 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার হলে এই তীব্রতার স্তর নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা ডেসিবেল এককে আমাকে তীব্রতার ডেসিবেল এককে আমাকে কি করতে হবে? আচ্ছা, সাধারণ কথাবার্তার তীব্রতা বলে দিয়েছে যে 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার। ইফ, কোশ্চেনটা ইংলিশে একবার লিখে দিচ্ছি, ইফ দ্য ইন্টেন্সিটি if the intensity of regular speech is 10⁻⁻6 watt per meter square, what is the intensity level of this speech in decibel? তাহলে আমাকে দেখো, এখানটায় আমার একটা ইন্টেন্সিটি নর্মালি এই ওয়াট পার মিটার স্কোয়ার ইউনিটে থাকে, সেটাকে যদি আমার ডেসিবেলে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? যেটা আমার ওই স্ট্যান্ডার্ড আছে সেটা দিয়ে আমায় ভাগ করতে হবে, তবে আমি ইন্টেন্সিটি লেভেল বা স্তরটা যেটাকে বলে কি বলে তীব্রতার স্তর নির্ণয় করতে পারবো। ফর্মুলা বসাও। আইএল যেটা যদি ডেসিবেলে করো সেটা কি হবে? 10 log base 10 I by I0, এটা হচ্ছে ইন ডেসিবেল। ডেসিবেল এককে এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল, দ্যাট ইজ 10। আচ্ছা, log 10 আমার আইটা কত হবে? 10⁻⁻6 বলা আছে। I0টা কত হবে? I0টা স্ট্যান্ডার্ড ভ্যালু, মাথায় রাখবে, 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার ইন ডেসিবেল। ডেসিবেলকে আমি ডি ক্যাপিটাল বি লিখতে পারি, ঠিক আছে তো?
তাহলে আমার এখানটায় কত হচ্ছে -12, নিচে আছে উপরে গেলে +12 হয়ে যাবে, তাহলে কেটে কুটে আমার কি থাকবে log base 10 10⁶ পড়ে থাকবে এত ডেসিবেল। এটা যদি ক্যালকুলেট করা হয় এটা আমার কি বেরোবে, 60 ডেসিবেল হবে তো answer? একদম 60 ডেসিবেল। ঠিক আছে, তো এইভাবে ইন্টেন্সিটি লেভেল আমি বার করতে পারি। খেয়াল রাখবে সবসময় স্ট্যান্ডার্ড ভ্যালুটা 10⁻−12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর একটা অঙ্ক করিয়ে দিই, করিয়ে ছেড়ে দেবো আজকে। আচ্ছা, দূষণ নিয়ন্ত্রণে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আচ্ছা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উৎসবাদিতে শব্দের, এক সেকেন্ডে লিখে নি তারপর পড়ছি। সর্বাধিক সর্বাধিক 65 তীব্রতার স্তর। আচ্ছা, উৎসব নিয়ন্ত্রণ পর্ষদ দূষণ নিয়ন্ত্রণ কি বলছি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উৎসবাদিতে শব্দের সর্বাধিক 65 ডেসিবেল তীব্রতার স্তর স্থির করেছে। তাহলে এই শব্দের তীব্রতা নির্ণয় করো। নয়েজ পলিউশন আমি জানি না নামটা ঠিক হচ্ছে কিনা, কন্ট্রোল বোর্ড has set a standard has set a limitation করে দাও, has set a limitation of 65 decibel intensity level festival। The Pollution Control Board has set a limitation of 65 decibel intensity level during festivals. What is the intensity of this level? Intensity of this sound level করে দাও। এই সাউন্ড লেভেলের মানে এই পার্টিকুলার ভ্যালুটার এই ইন্টেন্সিটি লেভেলের জন্য ইন্টেন্সিটি কত হবে, মানে ওয়াট পার মিটার স্কোয়ার ইন্টেন্সিটি কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে অফ দিস সাউন্ড লেভেল। কি করব, আইএল এর ফর্মুলা বসাও। এটা আমার ডেসিবেলে দেওয়া রয়েছে, তাহলে আইএল এর ডেসিবেলের ফর্মুলাটা বসবে, দ্যাট ইজ 10 থাকবে, 10 log 10 I by I0 এত ডিবি। এবার এখানে আমাকে কি বার করতে বলেছে বলো তো, কি বার করতে হবে আন্দাজ করে বলো একটুখানি। আই বার করতে হবে, তো আইএল টা দেওয়া আছে 65 ডেসিবেল, 65/10 log base 10, এখানটায় আমার হয়ে যাবে আই, আর I0টা কত হবে 10⁻⁻12। ঠিক আছে,
আচ্ছা এই 10টা লগ বেস 10, তো তাহলে এটা আমার টু দি পাওয়ার 10 হয়ে যাবে, দ্যাট ইজ 65 ইকুয়ালস টু লগ বেস 10, এটা আমার হয়ে যাবে I বাই 10 টু দি পাওয়ার মাইনাস 12 টু দি পাওয়ার 10। আচ্ছা লগ বেস 10 থাকা মানে এটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে 10 টু দি পাওয়ার 65 ইকুয়ালস টু I বাই 10 টু দি পাওয়ার মাইনাস 12 4 টু দি পাওয়ার 10। তাহলে কেটে কুটে কি আসছে, which is equals to 10 to the power 6.5 equals to I by 10 to the power minus 12, which is I equals to 10 to the power minus 12 into 10 to the power 10 to the power 6.5 মানে 6 into 10 to the power half, that is root 10। ও ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে দেখো। এরকম কিছু বেরোচ্ছে কিনা দেখো। এরকম কিছু বেরোচ্ছে কিনা দেখো একবার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি বরং থাকুক, নেক্সট দিন আমি তাহলে সাউন্ডটা স্টার্ট করব। নেক্সট দিন শুক্রবার আবার। স্যার আমাদের পরের লাইনটা কি ক্যালকুলেশন করলেন একটু বলবেন? আচ্ছা আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আরে বাবা এক মিনিট।